নমস্কার, স্মার্ট লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন WBCS 2024 ভোটের ঠিক পরে পরেই অনুষ্ঠিত হতে চলেছে। সেটা জুনের 14 তারিখ হোক বা 28 তারিখ হোক, ভোট পর্ব মিটলেই কিন্তু WBCS প্রিলিমস 2024 অনুষ্ঠিত হতে চলেছে। সুতরাং যারা অ্যাসপিরেন্ট আছেন, যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট আছেন, তারা কিন্তু অবশ্যই এই মুহূর্ত থেকে এই বিষয়টা নিয়ে সচেতন হয়ে গেছেন আশা করছি। এখন আমাদের স্ট্র্যাটেজি কী হবে, কীভাবে পড়াশোনা চলবে, ঠিক কী কী করতে হবে, যারা অবশ্যই এবারে প্রিলিমসটা কোয়ালিফাই করতে চাইছেন এবং মেন্সের জন্য প্রিপারেশান নিচ্ছেন বা নিতে চাইছেন, ঠিক কীভাবে কী করা উচিত সেটা নিয়ে আমি মূলত আলোচনাটা করব। তো WBCS 2024 আমরা যদি কোয়ালিফাই করতে চাই, প্রিলিমস মেন্স পুরো অংশটাই যদি কোয়ালিফাই করতে চাই, তাহলে আমাদের কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্য দিয়ে চলতে হবে। এবং বর্তমানে যেহেতু প্রিলিমস চলে এসেছে, প্রিলিমসের উপর ফোকাস করতে হবে। সবচেয়ে বেশি যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে এনার্জি। কেন এনার্জির কথা আমি এখানে বলছি? কারণ আমাদের সারাটা দিনের প্রত্যেকটা মুহূর্তের জন্য যথেষ্ট পরিমাণ এফোর্ট কিন্তু দিতে হবে, এবং আমরা জানি যে কোনো গভর্নমেন্ট জব পেতে গেলে এফোর্টটা কিন্তু সবথেকে বেশি প্রয়োজনীয় একটা বিষয়। তো শরীরকে সুস্থ রাখা থেকে শুরু করে পরীক্ষার হলে বসে নার্ভকে ধরে রাখা, সঠিকভাবে প্রত্যেক দিন নিজের 100% দেওয়ার জন্য কিন্তু এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এর ডিটেল বিষয়ে আসবো। এবং আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে স্ট্র্যাটেজি তৈরি করে নেওয়া, প্রপার একটা স্ট্র্যাটেজি তৈরি করে নেওয়া, যে আগামী দিনগুলোতে আমি কিভাবে চলবো, কী করব এবং কী করব না, সেই স্ট্র্যাটেজি সেইগুলো কি হবে তার বিভিন্ন বিষয় আমি এখানে আলোচনা করব। সেই সমস্ত জিনিসগুলো এখানে আলোচনা করব এবং যেগুলো আমরা পরিকল্পনা করলাম তার এক্সিকিউশন, সেটাকে আমরা বাস্তবায়ন করব। সেটা কীভাবে করব এবং সঠিক ইমপ্লিমেন্টেশন না হলে কিন্তু আমাদের সেই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে, পরিকল্পনাটা পরিকল্পনাই থেকে যাবে। তো এই তিনটে পার্টে আমি মূল বিষয়টা, পুরো বিষয়টা আলোচনা করব। সবার আগে আমি স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করি, যেটা আমাদের মূল বক্তব্য। প্রথমত, একটা প্রপার প্ল্যানিং কিন্তু আমাদের থাকতে হবে। আমাদের কিন্তু সঠিকভাবে পরিকল্পনা করতে হবে আমরা ঠিক এই কয়েকটা দিন কিভাবে চলব। সবার প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে পরীক্ষার ঠিক 15 দিন আগে, অন্ততপক্ষে 15 দিন আগে আমরা কিন্তু নতুন কিছু আর পড়ব না, রিভিশন করব শুধুমাত্র, এবং মক টেস্ট দেবো ওই সময়টাতে। মক টেস্ট কিন্তু প্রথম থেকেই দেব, কিন্তু ওই সময়টাতে আমরা নতুন কিছু না পড়ে শুধুমাত্র রিভিশনের জন্য রাখবো। তো আমরা 15 দিন ওখান থেকে বাদ দিয়ে দিলাম। এখন আমরা যদি জুনের মাঝামাঝি সময় বা শেষ দিকেও অংশটাও ধরি, আমরা জুন মাসটাকে কিন্তু বাদ দিয়ে ধরবো, অর্থাৎ আমাদের হাতে রাফলি ধরে নিতে হবে 1.5 মাস রয়েছে। তো এই 1.5 মাসের মধ্যে আমাদের পুরো সিলেবাসটাকে খুব সুন্দর করে কভার করা। এবং আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কিন্তু শুধুমাত্র প্রিলিমসের কথা ভেবে প্রিপারেশান নেব না। আমরা এইখানে একটা বিরাট বড় ভুল করি, যে শুধুমাত্র প্রিলিমস ওরিয়েন্টেড সবটা ভাবি, সেইটাও কিন্তু ভুল। আমি মেন্সের সিলেবাসের কথা বলছি না, কারণ প্রিলিমস মেন্সের সিলেবাস কিন্তু প্রায় একই, জিএস পেপারগুলো কিন্তু একই সিলেবাস। এবং গত 2-3 বছরের ট্রেন্ড যদি আমরা অ্যানালিসিস করি, আমরা দেখব যে সেখানে কোয়েশ্চেনের যে মান, সেটা কিন্তু মেন্স লেভেলের কাছাকাছি বা তার থেকেও বেশি বলা যেতে পারে। মেন্সেও কিন্তু ওরকম কঠিন প্রশ্ন সংখ্যা খুব কম থাকে। তো আমরা যখন কোনো একটা অধ্যায়, কোনো একটা সাবজেক্ট পড়ব, তখন কিন্তু আমরা তার খুঁটিনাটি সমস্ত জায়গা আমাদের সেইভাবে পড়তে হবে। তো সুতরাং সেই রকমের লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের কিন্তু এগোতে হবে। তো তাহলে আমাদেরকে কি করতে হবে, কি করা উচিত, সেটাই এখানে বলবো। প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু একটা আলাদা করে স্ট্র্যাটেজি থাকবে, সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি কিন্তু আলাদা হবে, যে এই সাবজেক্টটাকে আমি কি করে 25টা নাম্বার রয়েছে, সেই 25টা নাম্বারের মধ্যে যতটা সম্ভব আমাকে কিন্তু তুলে নিতে হবে সেই জায়গা থেকে। তো প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আলাদা স্ট্র্যাটেজি থাকে, সেটা নিয়ে আমি আলোচনা করব। এবং এক্সাম হলের একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকছে, কারণ আমি সারা বছরের বা আমাদের দীর্ঘ যে পরিশ্রম, দীর্ঘ যে প্রিপারেশনের টাইম, সবটা দিয়ে আসার জন্য কিন্তু হলের ওই নির্দিষ্ট সময়টুকু, এক্সাম হলের ওই নির্দিষ্ট সময়টুকু রয়েছে। সুতরাং সেইখানে আমার 100% দিয়ে আসা এবং স্মৃতি থেকে পুনরুদ্রেক করা, মাথা ঠান্ডা রেখে প্রশ্নগুলোর উত্তর দেয়া, সেটার জন্য কিন্তু একটা প্রপার স্ট্র্যাটেজি লাগে। এরকম অনেক দেখেছি, অনেক দেখা যায়, বিভিন্ন যারা স্টুডেন্ট, যারা দীর্ঘ সময় ধরে পড়াশোনা করছেন কিন্তু এক্সাম হলে নিজেকে স্থির রাখতে পারেন না, নানা রকমের সিলি মিস্টেক, নানা রকমের ভুলভ্রান্তি করে এসে তিনি কিন্তু পস্তান, কারণ 1 বছর তার সেখানে কিন্তু নষ্ট হচ্ছে।
সুতরাং আমাদেরকে এমনভাবে পরিকল্পনা সাজাতে হবে যাতে করে আমরা কিন্তু আর যেন আমাদের পিছন ফিরে না দেখতে হয়। আমরা অবশ্যই প্রিলিমস কোয়ালিফাই করবই, সেই স্ট্র্যাটেজি নিয়ে আমরা কিন্তু এগোবো। তাহলে এটা বিষয়। এবার আমি একদম মূল বিষয়টা আগে আলোচনা করে নিই, তারপর অন্য কথা বলবো। প্রথমত হিস্ট্রি। আমরা জানি প্রিলিমসে হিস্ট্রি ওয়েটেজ সব থেকে বেশি, 25-50 নাম্বারের ইতিহাস রয়েছে এবং এই জায়গাটা থেকে কিন্তু আমরা সব থেকে বেশি গুরুত্ব আমাদেরকে দিতে হবে। 1/4 এখান থেকে প্রশ্ন কিন্তু থাকছে। এবং সব থেকে সহজ যে জায়গাটা সেটা হচ্ছে ফ্রিডম স্ট্রাগল। সিলেবাস সবচেয়ে ছোট এবং আমরা বিগত বছরের প্রশ্ন যদি দেখি আমরা দেখব প্রচুর কমন প্রশ্ন আসে এবং একটা সীমিত অংশ তার কিন্তু রয়েছে। সুতরাং ফ্রিডম স্ট্রাগল পোর্শনটাতে আমরা 25-এর মধ্যে 25 আমাদের টার্গেট হবে তুলে নেওয়া। তার জন্য যা যা করা দরকার, বেসিক যে কোনো বই পড়া, যেটা আমরা অলরেডি জানি, সেগুলো এখানে আলোচনা করা নিষ্প্রয়োজন, কারণ এটা অবশ্যই তাদের জন্যই যারা প্রিপারেশনের মধ্যে আছেন, যারা প্রিপারেশন আজকে শুরু করছেন, এটা শুধুমাত্র তাদের জন্য নয়। তো সুতরাং সেটা পড়া, যে বই আমরা পড়ছি এতদিন ধরে সেগুলোকে বারবার রিভিশন করা এবং একটু ভালো মানে খুব সাধারণ মানের বই না রেখে আরেকটু তার সাথে আরেকটু ভালো, যেমন স্পেকট্রাম বা পুনম দালাল দাহিয়া, এই যে বইগুলো, এই বইগুলোকে আমরা কিন্তু বারবার করে রিভিশন করব। তার বিভিন্ন যে পয়েন্টগুলো আমরা দেখেছি, পড়েছি, হাইলাইট করেছি, সেগুলো এখানে রিভিশন করব এবং তার সাথে সাথে অবশ্যই প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করব। যে অধ্যায়টা আমি সেই মুহূর্তে পড়লাম, সেই অধ্যায়টার সাথে সাথে কিন্তু আমাকে এমসিকিউগুলো খুব ভালো করে রিভিশন করে নিতে হবে। এটা কিন্তু মাস্ট। আমরা যখনই কোনো একটা টপিক পড়ছি এই পরীক্ষার মুহূর্তে, তখনই কিন্তু তার এমসিকিউগুলো অবশ্যই দেখে নিতে হবে। মক টেস্টটা নিয়ে আসবো। মক টেস্ট আজ থেকে এখনই মক টেস্ট দেওয়া শুরু করাটা খুবই প্রয়োজনীয়, সেটা নিয়ে আমি আলাদা আলোচনা করব। কিন্তু তার আগে বলি, ফ্রিডম স্ট্রাগলটা আমি কিন্তু সবার আগে ফ্রিডম স্ট্রাগলটা পড়তে বলবো, কারণ সবচেয়ে সহজ জায়গা, সবথেকে ছোট সিলেবাসের জায়গা, এটা আগে কভার করতে হবে। তারপরে আমাদের অ্যানসিয়েন্ট এবং মিডিয়েভাল ইন্ডিয়ার যে পোর্শনটা রয়েছে সেটাও তার সাথে সাথে কভার করতে হবে। তার জন্যে কিন্তু একটা ডেলি শিডিউল চাই। আমাদের হাতে রয়েছে ধরা যাক 60 দিন, 60 দিনের একটা শিডিউল, প্রপার শিডিউল 60 দিনের বা 45 দিনের একটা প্রপার শিডিউল। এক্সাম যেহেতু আমি জুন মাসটা বাদ দিয়েই ধরছি, তাহলে সেখানে কিন্তু আর 60 দিনের কথা আসে না, আমি 40 দিন ধরে নিলাম। 40 দিনের একটা প্রপার স্ট্র্যাটেজি এবং 40 দিনের মধ্যে আমাকে এই পুরো সিলেবাস যদি কভার করতে হয়, তাহলে পার ডে আমাকে কতটা কভার করতে হবে, পার আওয়ার আমাকে কতটা কভার করতে হবে, পার মিনিট আমাকে কতটা কভার করতে হবে, তার কিন্তু একটা সুন্দর পরিকল্পনা করে নেওয়াটা খুবই জরুরি, কারণ হাতে সময় খুবই কম। রিভিশন স্ট্র্যাটেজি, এইবার এখানে স্মার্ট লার্নিংয়ের ক্ষেত্রে আমি যেটা করাবো, লাইভ ক্লাস, রিভিশন ক্লাস, সেটা সম্পূর্ণভাবে প্রত্যেকটা টপিককে ছুঁয়ে যাওয়া, তার এমসিকিউ প্র্যাকটিস করার, সমস্ত কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করা, বিগত বছরের প্রশ্ন এবং যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে, মক টেস্টের কোয়েশ্চেন, সবটা আলোচনা ডিটেলে করা, এমসিকিউগুলোকে ডিটেলে ডিসক্রিপটিভ ওয়েতে সেটাকে আলোচনা করা, অর্থাৎ এমসিকিউটার যে বেস, এমসিকিউটার যে ডিটেলিং, সেটা নিয়ে আলোচনা করা, এই সমস্তগুলো করার মাধ্যমে আমরা কিন্তু প্রিপারেশানটা করি। সুতরাং 40 দিনের জন্য খুব ভালোভাবে আমরা কিন্তু এটাকে কভার করতে পারি। তো জিওগ্রাফির ক্ষেত্রে আমরা ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল, আমরা জানি ইন্ডিয়া থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে, ওয়েস্ট বেঙ্গল থেকেও আসে 5-7টা প্রশ্ন। দুটো পোর্শনে আমরা ভাগ করে নিয়ে একদম ম্যাপ স্টাডির মাধ্যমে, যেটা সব থেকে ভালো মনে রাখার মাধ্যম, ম্যাপ স্টাডির মাধ্যমে সব কিছু এমসিকিউ সবটা একসাথে আমরা কিন্তু করব। ক্লাসগুলো করলেই আমরা বুঝতে পারবো কীভাবে হয়। জেনারেল সায়েন্স 3টে পোর্শন রয়েছে, যথেষ্ট বড়, কিন্তু খুব বেশি কঠিন প্রশ্ন এখান থেকে আসে না। বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি 3টে পোর্শনই কিন্তু আমরা খুব ভালো করে কভার করব। এবং ম্যাথ জিআই, এই ম্যাথ জিআই এর প্র্যাকটিসিং কিন্তু প্রত্যেক দিন, যাদের ক্ষেত্রে ম্যাথ জিআই এর ক্ষেত্রে কিছুটা দুর্বলতা আছে তাদের জন্যও বটে এবং বাকি সকলের জন্যই ম্যাথের কিন্তু প্র্যাকটিস অবশ্যই তাদেরকে করতে হবে, প্রত্যেক দিন রাখা সবথেকে বেশি যুক্তিযুক্ত। এবং তার সাথে ইংলিশের যে ভোকাবুলারি পোর্শন রয়েছে সেখানে কিন্তু অনেক কিছু মনে রাখার বিষয় থাকে, এটাকেও কিন্তু, অর্থাৎ এই ম্যাথ এবং ইংলিশ এই দুটো পোর্শন কিন্তু পার ডে শিডিউলের মধ্যে প্রত্যেক দিনের মধ্যে কিন্তু এটা অবশ্যই থাকবে। সেটা যত অল্প থাকতে পারে কোনো অসুবিধা নেই। আমরা ঠিক করে নিলাম যে সারাদিনের মধ্যে আমরা 15টা করে এখানে সিনোনিম, অ্যান্টোনিম 10টা 15টা করে করব, সেটা করা যেতে পারে।
কিন্তু প্রতিদিনের শিডিউলে যেন এটা থাকে। পলিটি এবং ইকোনমি দুটো মিলিয়ে যেহেতু 25 নাম্বার রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট পার্টগুলো, পলিটি লক্ষ্মীকান্তের যে জিস্ট প্রত্যেকটা অধ্যায় নিয়ে আলোচনা করা, এবং ইকোনমিক্সেরও প্রত্যেকটা অধ্যায় সেখানকার কনসেপ্ট এবং সব কিছু শর্টে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলোকে ছুঁয়ে যাওয়ার যে বিষয়টা সেটা এখানে করা হবে। এবং বিগত 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার অবশ্যই আমাদের করতে হবে। প্রথমে আমরা 6 মাস করব, অর্থাৎ বিগত পিছাবো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে প্রত্যেকটা মাস, অর্থাৎ বর্তমানে এটা এপ্রিল চলছে, এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি, জানুয়ারি, এভাবে আমরা পিছিয়ে বিগত 1 বছরের যে কারেন্ট অ্যাফেয়ার সেটা কিন্তু করবো। কারণ বিগত কয়েক বছরের প্রশ্ন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব কারেন্ট অ্যাফেয়ার্সের যে ধাঁচ সেটা কিন্তু পাল্টাচ্ছে, এবং এটা একটা নির্ণায়ক জায়গা। কারেন্ট অ্যাফেয়ার আমরা কিভাবে সেটাকে কতগুলো সঠিক করে আসতে পারছি সেটার উপরে অনেকটা নির্ভর করে আমাদের কোয়ালিফিকেশান আমরা করতে পারবো কি পারবো না। তো কারেন্ট অ্যাফেয়ার্সকে অবশ্যই খুব বেশি গুরুত্ব দিতে হবে। তো সাবজেক্ট ওয়াইজ ওভারঅল এই বিষয়টা, এরপরে আমি যখন এটা শুরু করব প্রত্যেকটা টপিক তখন কিন্তু আমরা আরও ডিটেল আলোচনা করব। আচ্ছা, এবার আমি আসব এই পুরো ব্যাপারটা চলবে কিভাবে। প্রথম যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ডেইলি প্রপার রুটিন। ওই যে বললাম যে 40 দিনের আমার যে স্ট্র্যাটেজি, 40 দিনের মধ্যে আমি সবটা কভার করব, তার জন্য একটা প্রপার প্ল্যানিং রাখা সেটা আমাদের সবথেকে বেশি জরুরি, এবং সেটা সেই ক্লাসগুলো কীভাবে চলবে সেটা আমি কিন্তু করাবো। প্রত্যেক দিন হাতে ধরে প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করে প্রত্যেকটা কীভাবে করার 40 দিনের মধ্যে কীভাবে সিলেবাসটা কভার করা যায় সেটা আমি কিন্তু হাতে ধরে করাবো। আপনাদের কাজ শুধু হবে এগুলোকে রিভিশন করে নেওয়া, পুরো ব্যাপারটাকে বারবার করে সেই ভিডিওগুলো দেখা, ক্লাসগুলো করা এবং এমসিকিউগুলো সলভ করা, প্রতিদিন মক টেস্ট দেওয়া। প্রত্যেক দিনই কিন্তু মক টেস্ট হবে, আমি মক টেস্ট নিয়ে আসবো, কারণ এটা হচ্ছে আমাদের পুরো স্ট্র্যাটেজির প্রাণ ভ্রমরা। মক টেস্ট যদি আমরা না দিই, ঠিক যে কাজটা আমাদের পরীক্ষার দিন করতে হবে সেটা যদি আমরা আগে থেকে না করি, পরীক্ষাতে আমরা যতই পড়ে যাই না কেন পরীক্ষাতে ভুল হবে। মক টেস্টের ইম্পর্টেন্স আমি এখানে আলাদা করে খুব বেশি বলার প্রয়োজন নেই। যারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের মধ্যে থাকেন, তারা জানেন মক টেস্ট ছাড়া কিন্তু কোনো কম্পিটিটিভ পরীক্ষা কোয়ালিফাই করা সম্ভব নয়, এটা সরাসরি বলে দেওয়াটাই যুক্তিযুক্ত। তো মক টেস্ট কিন্তু পুরো সিলেবাস কভার হলে তখন নয়, মক টেস্ট প্রথম দিন থেকে দিতে হবে। কেন? আজকে আমি একটা মক টেস্ট দিয়ে দিলাম, একেবারে প্রিপারেশনের ধরা যাক শুরু, আমি দেখে নিলাম আমার কোন সাবজেক্টের কোথায় কি সমস্যা আছে, সেই সমস্যাটাকে সমাধান করতে গেলে আমার কি করা প্রয়োজন, সেই প্ল্যানিংটা, সেই পরিকল্পনাটা কিন্তু আমি মক টেস্ট থেকেই বের করতে পারবো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমি প্রত্যেক দিন কতটা ইমপ্রুভ করতে পারছি সেটা এখান থেকে জানতে পারবো। টাইম ম্যানেজমেন্ট কীভাবে করতে হবে সেটা জানতে পারবো। সিলি মিস্টেক কখন কোথায় কিভাবে হচ্ছে সেটা জানতে পারবো। পরীক্ষার হলে গিয়ে যাতে না হয় তার জন্য আমার মানসিক প্রস্তুতি তৈরি করতে পারবো। অনেকগুলো নতুন প্রশ্ন আমরা এখানে জানতে পারবো, তার উত্তর জানতে পারবো, এবং সর্বোপরি নিজেকে একটা মোটিভেট করা যে আমি এতটা পারছি, আমাকে আর কতটা করতে হবে। আমার খুব কাছাকাছি গিয়ে হয়তো দেখা যাবে আমি কোয়ালিফাই করতে পারছি না, বা আমি ধরে নিলাম যে মোটামুটি 120, 25 বা 130কে কাট অফ ধরে, যেটা বিগত বছরের ট্রেন্ডে চলে এসেছে, যদি মিডিয়াম কোয়েশ্চেন হয়, যদি খুব কঠিন হয় তাহলে 110, 105 এরকম ধরে আমি সেটা ক্রস করতে পারছি কি না। যদি খুব 2-4 নাম্বারের জন্য না পারি, তার জন্য আমাকে কী করতে হবে, সেই যে ভাবনা চিন্তাগুলো, সেই যে পরিকল্পনার জায়গাগুলো, সেটা কিন্তু মক টেস্ট ছাড়া সম্ভব নয়। তাহলে প্রত্যেক দিন প্রথম দিন থেকে আমাকে মক টেস্ট দিয়ে রেডি হতে হচ্ছে এটা। এবং ডেলি রুটিনের কথা বলেছি, ডেলি রুটিন প্রপার। ডেলি রুটিন মানে কিন্তু শুধুমাত্র পড়ার রুটিন নয়। আমি প্রত্যেক দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত কী করব, কোন সময়ে, প্রপার টাইমিংয়ে, সেটা কিন্তু আমার ডেলি রুটিন। শুধুমাত্র পড়াটা কখনোই নয়। সেটা কেন, সেটা আমি পরে আলোচনা করব, সেটা এখানে করার প্রয়োজন নেই। কিন্তু জানতে হবে আমাদের যে আমার সবটাই কিন্তু শিডিউলের মধ্যে থাকবে, আমি শিডিউলের বাইরে কিছু করব না। আমার যদি ফ্রি টাইমের প্রয়োজন হয় মস্তিষ্ককে ফ্রি রাখার জন্য, সেটাও কত সময়ের জন্য হবে, কখন হবে, কীরকম হবে, সেটা কিন্তু পূর্ব পরিকল্পিত থাকবে। এটা কিন্তু মাস্ট আমাদের করতেই হবে, বা যে কোনো ক্ষেত্রে সফলতা লাভ করার জন্য এটা আমাদের করতে হয়। এবং সাথে সাথে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে কি, আমাদের শরীরকে যথাযথভাবে সুস্থ রাখা, এবং সেই সুস্থ রাখার জন্য কিছু শর্ত কিন্তু আমাদের পালন করতে হয়। এই মুহূর্তটা থেকে আমাদের কিন্তু আরও বেশি সচেতন হয়ে যেতে হবে। এবং শরীরকে সুস্থ রাখা শুধুমাত্র পড়াশোনা করতে পারবো বলে নয়,
এরকম প্রচুর দেখা গেছে পরীক্ষা হলে বসে কিন্তু নার্ভাস হয়ে যাচ্ছি আমরা, আমাদের মনে পড়ছে না কিছু। এগুলোও কিন্তু আমাদের শারীরিক সুস্থতার মাধ্যমে এগুলোকে আমরা ওভারকাম করতে পারি। তো তার জন্য কি করতে হবে? কিছু যোগা, মেডিটেশন, যারা আশা করছি অনেকেই করেন, কারণ বিভিন্ন অ্যাসপিরেন্ট আছেন বা আমিও বিভিন্ন জনকে বিভিন্ন সময় বলি যে এগুলো কিন্তু ব্যাপকভাবে কার্যকরী আমাদের স্মৃতিশক্তি রক্ষার্থেই হোক বা সমস্ত দিক থেকে আমরা যাতে কার্যকরী করতে পারি, আমরা যে পড়াশোনাটা করছি সেটাকে যাতে এফেক্টিভ করে তুলতে পারি, তার জন্য কিন্তু এটা অবশ্য প্রয়োজনীয় বিষয়। তো সেটা কিভাবে করতে হবে, কি করতে হবে সেটা আমি এখানে ডিটেলে বলছি না, সেটা অনেক বেশি দীর্ঘায়িত হয়ে যাবে। কিন্তু আমাদেরকে কিছু অন্ততপক্ষে আমরা যদি অনেক কিছু না করতে পারি, অন্তত আমাদের 10-15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা আমরা যদি একটু হাঁটতে পারি, আমরা যদি একটু শরীর চর্চা করতে পারি, ফ্রি হ্যান্ড সেগুলো যদি করতে পারি, তাহলেও কিন্তু অনেকটা কাজ হবে। এবং তার সাথে যদি আমরা মেডিটেশন করতে পারি, খুব অল্প সময় ধরেও যদি করতে পারি, সেটা কিন্তু আমাদের মানসিক শান্ত থাকা থেকে শুরু করে মস্তিষ্ক চালনা থেকে শুরু করে সব দিকে কিন্তু সেটা অনেক বেশি কার্যকরী। এবং তার সাথে অবশ্যই প্রপার ফুড, খাদ্য সচেতন। আমরা খুব বেশি ফাস্ট ফুড বা বিভিন্ন ধরনের তেল মশলাযুক্ত খাবার এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। যে কোনো সুস্থ থাকার জন্যই যদিও এগুলো খুব বেশি প্রয়োজনীয়, বিষয়টা আলাদা করে বলতে বলার প্রয়োজন নেই, কিন্তু এই ক্ষেত্রে যারা অ্যাসপিরেন্ট রয়েছেন তাদের কিন্তু সারা বছর ধরেই এই কয়েকটা বিষয় কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হয়। এবং যথেষ্ট পরিমাণে এনাফ স্লিপ কিন্তু আমাদের দরকার, ঘুম বিশ্রাম কিন্তু আমাদের প্রয়োজন, সেটা যেন যথাযোগ্য পরিমাণে হয়। অনেকে কী করেন, প্রচুর পরিমাণে পড়তে গিয়ে এই জায়গাটাকে কিন্তু অ্যাভয়েড করে দেন, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যায় পরীক্ষার সময়। আমরা কিন্তু সেটাকেও মেনটেন করব, এবং আপনারা কখনোই ভাববেন না এগুলো কিন্তু আমাদের স্ট্র্যাটেজির বাইরে বা এটাকে অ্যাভয়েড করে আমরা এইগুলোকে অ্যাচিভ করতে পারবো, এটা কিন্তু কখনোই নয়। অবশ্যই পালনীয় এগুলো, প্রত্যেকটা বিষয়ের ওপর কিন্তু আপনারা অবশ্যই গুরুত্ব দেবেন। এবং আমাদের মোটিভেশনটা সবসময় বজায় রাখতে হবে, মেন্টাল হেলথ বজায় রাখতে হবে। এই সবগুলো মেন্টাল হেলথ বজায় রাখার জন্য আমাদের কী করা দরকার? আমাদের অবশ্যই প্রচুর মোটিভেটেড থাকতে হবে প্রত্যেকটা দিন। হ্যাঁ, মোটিভেশনের প্রয়োজন আছে। আমাদের ডেলি রুটিন সবচেয়ে বেশি শক্তিশালী, ডেলি রুটিনটা সবচেয়ে বেশি এফেক্টিভ, কিন্তু তার সাথে সাথে প্রতিদিন এগিয়ে চলার মতো, যাতে করে আমরা যে সমস্ত সমস্যাগুলোতে পড়ছি সেটাকে ওভারকাম করতে পারি, তার জন্য কিন্তু মোটিভেশনের প্রয়োজন আছে। তো তার জন্য কি করতে হবে সেটা আমি আলাদা পরে আলোচনা করব। এবং মেন্টাল হেলথটাকেও ঠিক রাখতে হবে, যাতে করে কোনো সমস্যার মধ্যে আমরা না পড়ি। আমরা এইগুলো তখনই করতে পারবো যখন আমাদের মস্তিষ্কটা ফ্রি থাকবে, আমাদের শরীরটা সুস্থ থাকবে। তো সেইগুলো করার জন্য কিন্তু আমাদের এনার্জিটা বজায় রাখার জন্য এই বিষয়গুলো পড়তে হবে, এটা অবশ্যই আমাদেরকে মেনটেন করতে হবে। তারপরেই কিন্তু আমরা এই জায়গাটা করতে পারবো। এবং এইটা এক্সিকিউশন কী করে করব? মক টেস্ট, প্রথমত প্রত্যেক দিন মক টেস্ট দিতে হবে, আজ থেকেই দিতে হবে। এই যে ধারণাটা, এই যে ভাবনাটা, এটা কিন্তু আমাদেরকে এখানে রাখতে হবে, অবশ্যই রাখতে হবে। এবং তার সাথে সাথে গ্রুপ ডিসকাশন, এটা কিন্তু খুব এফেক্টিভ মেথড। আমরা খুব ফাস্ট এবং আমাদের মেমোরি যাতে খুব ভালো করে কাজ করে, তার জন্য আমাদেরকে অনেক বেশি গ্রুপ ডিসকাশন করতে হবে। যারা অ্যাসপিরেন্ট রয়েছেন তারা নিজেদের মধ্যে প্রত্যেক দিন অন্ততপক্ষে আধ ঘন্টা যদি বিভিন্ন টপিক ধরে এমসিকিউ আলোচনা করেন, তার থেকে এফেক্টিভ স্টাডি কিন্তু আর কিছু নেই। সুতরাং গ্রুপ ডিসকাশন করতে হবে এবং সময়ে সময়ে অবশ্যই রিভিশন করতে হবে। আমরা যদি রিভিশন না করি তাহলে কিন্তু আমরা এই এত বেশি ইনফরমেশন, এত ভাস্ট সিলেবাসের এত কিছু, সেটা আমরা ভুলতে থাকবো। তো সেটা প্রত্যেক দিন কিছুটা রিভিশন দেয়া, প্রতি সপ্তাহে কিছুটা রিভিশন দেয়া, প্রতি মাসে রিভিশন দেয়া, এবং পরীক্ষার ঠিক আগে বারবার শুধুমাত্র রিভিশন দেয়া, এই রিভিশনটা কিন্তু বজায় রাখতে হবে। এবং যেহেতু আমরা পরীক্ষার ঠিক আগ মুহূর্তে, ঠিক 15 দিন আগে পর্যন্ত তারপরে আমরা নতুন কিছু পড়ছি না, সেজন্য বর্তমান এই মুহূর্তটাতে কিন্তু আমাদের সবথেকে বেশি ইনফরমেশন কালেক্ট করা, পড়া এবং একই সোর্স রাখা, যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা এই ধরনের বড় পরীক্ষার ক্ষেত্রে ভুল করি, সেটা হচ্ছে নানা রকম সোর্স থেকে আমরা পড়ি। তাতে করে কিন্তু একটা কংক্রিট আইডিয়া আমাদের তৈরি হয় না, বা পুরো অংশটা আমরা রিভিশন করে যেতে পারি না, সেটা কিন্তু অবশ্যই কাম্য নয়। আমরা সোর্সটা লিমিটেড করব, আমরা প্রচুর ইনফরমেশান কালেক্ট করব, কিন্তু সেটা একটা জায়গাতে সঞ্চয় করে রাখবো। সেটা নিজস্ব নোটস হতে পারে, বা যে কোনো মাধ্যমে, বর্তমানে বিভিন্ন অনলাইন মাধ্যম রয়েছে, সেটার মাধ্যমে আমরা করতে পারি। আমরা এক জায়গাতে সব কিছু করে রাখবো, যাতে পরীক্ষার আগে আমরা সেটাকে খুব সহজে রিভিশন করে নিতে পারি। এবং সেটা কিন্তু আমাদের করতে হবে। এবং শুধু তাই নয়, আমাদের কিন্তু মেন্স লেভেলেরও কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করে যেতে হবে, কারণ আমরা যে টাইপ দেখেছি কোয়েশ্চেনের বিগত 2-3 বছর, তাতে করে সেটা কিন্তু খুব জরুরি। এবং এখানে প্রিলিমস কারা কোয়ালিফাই করতে পারবেন? যারা মেন্সের জন্য অলরেডি প্রিপেয়ার, তারাই পারবেন। এইটার জন্যই কিন্তু কোয়েশ্চেন কঠিন করার হয়, বা কিছুটা তার মানটা কঠিন থাকে,
যাতে করে, কারণ এটা একটা বাদ দেওয়ার পরীক্ষা, প্রিলিমস মানে বাদ দেওয়ার পরীক্ষা, সুতরাং আমরা যাতে কোনোভাবেই বাদ না যাই তার জন্য যা যা করা দরকার সেগুলো আমাদের করতে হবে। আমাদের প্রথমে বেসিক ক্লিয়ার করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তারপরে প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে এবং সেটাকে বারবার রিভিশনের মাধ্যমে, গ্রুপ ডিসকাশনের মাধ্যমে, মক টেস্ট দেওয়ার মাধ্যমে সেটাকে বারবার চালিয়ে নিতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল পুরো স্ট্র্যাটেজি, এইভাবে আমরা চলব। এবং আমাদের যে 40 ডে প্ল্যান রয়েছে, 40 ডেজ প্ল্যান, এর মধ্যে কিন্তু আমরা সমস্তটা কভার করব, সমস্তটা, ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা সাবজেক্টের, প্রত্যেকটা বিষয়ের সমস্ত কিছু এর মধ্যে আমরা কভার করব। তো সেটা আমি লাইভ ক্লাসের মাধ্যমে এবং কিছু কিছু ক্ষেত্রে রেকর্ডেড ক্লাসের মাধ্যমে পুরোটা কিন্তু কভার করিয়ে দেব। তো ওভারঅল আমি এখানে আলোচনা করলাম, আশা করছি আলোচনা থেকে আপনারা অবশ্যই সুবিধা পাবেন, আপনারা এইভাবে চলতে পারবেন বা স্মার্ট লার্নিংয়ের সাথে কন্ট্যাক্ট করে আপনারা পুরোপুরি ক্লাসগুলোকে কিন্তু কভার করতে পারেন। তো এই ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।